রক্ত মানে কি বোঝো? বলো বলো। কিছুই বোঝো না তোমরা রক্ত মানে? আচ্ছা, রক্তের মধ্যে কি থাকে বলো? কোনো আইডিয়া? রক্তের মধ্যে কি থাকে, কোনো আইডিয়া বলো তো? স্যার, লোহিত রক্তকণিকা থাকে। আচ্ছা, আর কিছু? চলো, তোমাদের ধারণা দেখে নিলাম আমি, এবার আমি ধারণা দিচ্ছি, হ্যাঁ। তো আমরা পড়বো, আজকে টপিক হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র কতটা ইম্পর্ট্যান্ট তোমরা তো জানোই, তাই না? যখন আমি কোশ্চেন প্র্যাকটিস করছিলাম তখন দেখছিলাম যে এখান থেকে প্রায় 4 থেকে 5টা প্রশ্ন ছিল। তো রক্ত সংবহন তন্ত্র বোঝার আগে আমরা একটু সংবহনের ডেফিনেশনটা হালকা করে দেখে নিব, যেটা এখানে দেওয়া আছে। আর দুটা চ্যাপ্টার হোক, দুটা তিনটা চ্যাপ্টার হোক, তারপরে কোশ্চেন প্র্যাকটিস করবো, ঠিক আছে? সংবহন মানে কি? সংবহন মানে হচ্ছে সার্কুলেশন, যেটাকে ইংরেজিতে বলা হয় সার্কুলেশন। কোনো একটা কিছু, কোনো একটা পদার্থ বা একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সেটাকে হচ্ছে সংবহন। একটা জিনিস, যে কোনো একটা জিনিস, সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সেটা হচ্ছে সংবহন। এবার যেমন ধরে নাও, আচ্ছা, ওর সঙ্গে শব্দটা কি আছে? বহন। যেমন আমরা করছি পরিবহন, পরিবহন মানে আমরা পরিবহনে করে যাত্রা করছি, তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। এখানে যেটা আছে সংবহন বা সার্কুলেশন, এই সংবহনের অর্থ হচ্ছে যে আমাদের শরীরে বা যে কোনো প্রাণীর শরীরে বিভিন্ন উপাদানগুলো দেহের বিভিন্ন অংশে কিভাবে পৌঁছে যাচ্ছে, সেটা নিয়ে হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের সংবহন। যেমন আমরা খাবার খাচ্ছি, তাই না? আমরা খাবার খাচ্ছি, সেই খাওয়া দাওয়া খাওয়ার পর আমাদের সবকিছু হজম হয়ে গেল, ডাইজেশন হয়ে গেল, যা হওয়ার হলো। হওয়ার পর যেগুলো ছোট ছোট খাদ্য উপাদান আছে কিনা, ওগুলো আমাদের শরীরের বিভিন্ন অংশে পৌঁছাতে হবে, হবে কিনা? হ্যাঁ না কিছু বলো, মেসেজে লিখে দাও, রেসপন্স করতে হবে না? ঠিক আছে। তো আমরা খাওয়া দাওয়া খেলাম, ঠিক আছে। মনে করো তুমি এখন খাওয়া দাওয়া খেলে, এবার তোমার ডাইজেশন হতে টাইম লাগলো মনে করো 1 ঘন্টা। 1 ঘন্টা পর তোমার খাবারটা ভেঙে ছোট 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 ছোট, খুবই ছোট ছোট টুকরো হয়ে গেছে, ঠিক আছে। ছোট ছোট পরমাণু অণু তৈরি হয়ে গেছে। তো সেই যে অণুগুলো আমাদের দেহের কিন্তু বিভিন্ন জায়গা দরকার, যেমন হাতে দরকার, পায়ে দরকার, সব জায়গায় দরকার। তো সেই জিনিসগুলো কিভাবে পৌঁছবে, কিভাবে? সেটা সংবহনের মাধ্যমে। এবার কোনো একটা হাতে বা পায়ে কোথাও বিপাক ক্রিয়া চলছে। বিপাক ক্রিয়া চলার ফলে বিপাক ক্রিয়া চলার ফলে কি হচ্ছে, যে সেখানে বিপাক ক্রিয়া চলার ফলে সেখানে দূষিত পদার্থ তৈরি হচ্ছে। তো সেগুলোকে আবার সেখান থেকে সরিয়ে নিতে হবে। মনে করো তোমার পায়ে পায়ের হাঁটুতে বিপাক ক্রিয়া চলছে। তুমি যখন হাঁটাহাঁটি করছো, তোমার পায়ের হাঁটুতে বা পেশিগুলোতে বিপাক ক্রিয়া চলছে। তো তুমি যখন হাঁটাহাঁটি করবে, তো তোমার পায়ের পেশিগুলোতে শক্তির দরকার। তো শক্তির দরকার, সেই জন্য ওখানে খাবারগুলোকে যেতে হবে, খাবারের অণুগুলোকে যেতে হবে। আবার খাওয়ার অণু ভেঙে টেঙে যখন শক্তি তৈরি হয়ে গেল কিনা, সেখানে কিছু ওয়েস্ট, কিছু বর্জ্য পদার্থ তৈরি হবে। সেগুলোকে আবার সেই হাঁটুর পেশি বা অন্যান্য জায়গা থেকে সরিয়ে নিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে হবে। এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে সংবহন। যেমন একটা সহজ সরল কথা আমরা জানি যে আমাদের কি দরকার? অক্সিজেন দরকার, তাই না? ছোটবেলা থেকে পড়ে আসছো যে অক্সিজেন দরকার। অক্সিজেন নিচ্ছি, তারপরে কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি। তো এটা কিভাবে হচ্ছে? এটা, এই যে জিনিসটা, অক্সিজেনটা আমাদের শরীরের বিভিন্ন অংশে পৌঁছে যাচ্ছে। আমাদের
অক্সিজেনটা মনে করো পায়ের পাতা থেকে মাথার চুল অবধি যে পুরো বডি পার্টটা আছে না, অক্সিজেনটা পুরো বডি পার্টস এর মধ্যে সরবরাহ হয়। আর পুরো বডি পার্টস এর মধ্যে রিঅ্যাকশন হয়, রাসায়নিক বিক্রিয়া হয়। সেই রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেনকে নিয়ে বিক্রিয়া করে দিয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আর সেই কার্বন ডাই অক্সাইডটা আমরা দেহ থেকে বের করে দিই। তো এই যে পুরো প্রসেসটা, এই যে প্রক্রিয়াগুলো সম্পন্ন হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে এক কথায় সংবহন। বোঝা গেল? সংবহনের ডেফিনেশন বুঝতে পারলে তোমরা? সংবহনের ডেফিনেশন বুঝতে পারলে তো? হ্যাঁ না কিছু বলো, সংবহনের ডেফিনেশন বুঝতে পারলে? আর একবার বলুন। কথা হচ্ছে যে আমরা শ্বাসবায়ু হিসেবে অক্সিজেনকে গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইডকে ত্যাগ করি। কিভাবে? আমরা অক্সিজেন নিলাম, ঠিক আছে, সেই অক্সিজেনটা আমাদের বিভিন্ন কোষের, পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত বিভিন্ন কোষে পৌঁছায় গেল এবং প্রত্যেকটা কোষে রাসায়নিক বিক্রিয়া হয়ে প্রত্যেকটা কোষে অক্সিজেন নিল, অক্সিজেন নিয়ে ওখানে ওরা রাসায়নিক বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে গেল। সেই কার্বন ডাই অক্সাইডটা আমরা আবার দেহ থেকে প্রত্যেকটা কোষ থেকে বের করে নির্দিষ্ট অঙ্গে পৌঁছাচ্ছি আর সেখান থেকে আবার দেহ থেকে বের করে দিচ্ছি। এই পুরো প্রক্রিয়াকে বলা হচ্ছে সংবহন। এটা বোঝা গেল অনামিকা? স্যার বলছি আপনি কখন থেকে পড়াচ্ছেন? 7:45 থেকে শুরু করেছি, সংবহনের ডেফিনেশন বোঝাচ্ছি। ও স্যার আমি বেশি দূর এইমাত্র এলাম, একটু বলে বেশি দূর যায়নি, রিল্যাক্স থাকো। সংবহন জাস্ট ধারণা দেওয়া হলো। তো এবার এই যে সংবহন হবে বা দেহের বিভিন্ন জায়গায়, যেমন যেমন মনে করো আমাদের মাথাটা কাজ করছে, তাই না? মাথাটা একটা কম্পিউটারের মতো কাজ করছে। বিভিন্ন তথ্য প্রতিদিন আমাদের মাথাটা বাইরের থেকে নিচ্ছে, মস্তিষ্কটা নিয়ে আবার সেখানে প্রসেসিং করছে। তারপরে কিছু জিনিস আবার মাথাটা আমাদের মস্তিষ্কটা সেভ করে রেখে দিচ্ছে, আবার কিছু জিনিসকে ডিলিট করছে। তো এই যে প্রক্রিয়াগুলো, তো মস্তিষ্কটা তো আমাদের কাজ করছে, তাই না? তো এবার মস্তিষ্কের কিছু পুষ্টি দরকার, কাজ করার জন্য শক্তি দরকার। তো এই যে মস্তিষ্কে পুষ্টি সরবরাহ হবে, আবার মস্তিষ্কে যদি বিক্রিয়া হওয়ার পর কোনো দূষিত পদার্থ তৈরি হয়, সেগুলো মস্তিষ্ক থেকে বেরিয়ে নির্দিষ্ট জায়গা দিয়ে দেহ থেকে বের করে দিতে হবে। এই যে পুরো প্রক্রিয়াগুলো সম্পন্ন হবে সংবহনের মাধ্যমে। তো এবার মানব সংবহন যেটা আছে, মানে মানুষের মধ্যে যে সংবহন, কোনো একটা জিনিস, মানুষের দেহে কোনো একটা জিনিস যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, যেমন মনে করো খাওয়া দাওয়ার হজম হলো, হজম হয়ে পাকস্থলীর পরে একটা পার্ট আছে নাম হচ্ছে ক্ষুদ্রান্ত। খাওয়া দাওয়া হজম হওয়ার পর খাবার অণুগুলো ক্ষুদ্রান্তে শোষিত হবে। তাহলে একটা প্রশ্ন করি, খাবারের অণুগুলো কোথায় শোষিত হয়? ক্ষুদ্রান্তে। হ্যাঁ, এই খাবারের অণুগুলো ক্ষুদ্রান্তে শোষিত হওয়ার পর সেই অণুগুলো চলে যাবে, মনে করো কিছু অণু চলে গেল মস্তিষ্কে। তো এই যে ক্ষুদ্রান্ত থেকে মস্তিষ্কে এটা কিভাবে গেল? এটা দেহের মধ্যে বিভিন্ন তরল আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ তরল হচ্ছে রক্ত। তো খাবারের অণুটা ক্ষুদ্রান্তে শোষিত হলো, শোষিত হয়ে ওটা রক্তের মধ্যে মিশে গেল। এবার রক্তটা সারা দেহে প্রবাহিত হচ্ছে। এবার রক্তটা যে দিক দিয়ে যাচ্ছে, সেদিক দিয়ে ও খাবারের অণুগুলোকে বিভিন্ন কোষকে দিয়ে দিচ্ছে। তাহলে এবার একটু জিনিসটা ইমাজিন করো যে তুমি খাবার খেলে, তোমার খাবারটা হজম হয়ে গেল, হজম হওয়ার পর ক্ষুদ্রান্তে, যেটাকে পেট, মানে তোমরা যেটাকে পেট বলছো, ঠিক আছে,
ওই পেটে আছে, ওখানে ক্ষুদ্রান্ত আছে, ক্ষুদ্রান্ত বলে একটা পার্ট আছে, ওইখানে খাবারটা শোষিত শোষিত হয়ে গেল, মানে শোষণ হয়ে গেল। শোষণ হওয়ার পর ওটা রক্তে মিশে গেল। এবার সেখান থেকে রক্তটা মনে করো যে তোমার পায়ে এসে পৌঁছালো, পায়ের পেশিগুলোতে, মাংসগুলোতে পৌঁছালো। তাহলে কি ক্ষুদ্রান্তে খাবারটা শোষিত হওয়ার পর ওটা দেহ তরল, মানে দেহের রক্তের সঙ্গে মিশে গেল। এবার রক্তটা চলাচল করছে, রক্তটা হাঁটুতে আসলো। এবার হাঁটুতে যখনই আসলো, সেই যে রক্তের মধ্যে খাবারের অণুগুলো ছিল সেগুলো আমাদের হাঁটু বা পায়ের কোনো মাংস যার দরকার ছিল সে নিয়ে নিল। তাহলে একটা বেসিক কথা যে আমরা যে খাদ্যবস্তু খাই, খাওয়ার পরিপাক হওয়ার পর মানে ডাইজেশন হওয়ার পর সেই খাদ্যবস্তুগুলো কোথায় কোথায় সঞ্চিত মানে শোষিত হয়, শোষণ করে ক্ষুদ্রান্তে। এবার ক্ষুদ্রান্তের পর ক্ষুদ্রান্তে খাবারের অণুটা শোষিত হওয়ার পর সেটি কোথায় গিয়ে মিশছে? রক্তে। রক্তে। তো এটা মনে করো যে এটা হচ্ছে রক্তনালী, এপাশেও আরেকটা আছে রক্তনালী। রক্তনালীর উপরের পাশে এরকম ভাবে আছে ক্ষুদ্রান্ত এটা। তো এখানে খাবারটা শোষিত হয়ে এরকম ভাবে এটা রক্তের মধ্যে মিশে গেল। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। অন্য পেজ খুললে এখন মানে অনেক ঝামেলা হবে, এই জন্য এখানে বুঝাচ্ছি। মানে আমাদের খাবারটা এই দিক দিয়ে যাচ্ছিল, খাবারটা এই দিক দিয়ে যাচ্ছিল, দিয়ে খাবারের অন্যগুলো হজম হয়ে গেছে যেগুলো, এগুলো এখন এখানে শোষিত হচ্ছে, শোষিত হয়ে এটা রক্তের নালী আছে, রক্ত যাচ্ছে, রক্তের নালীতে এসে মিশে গেল। এই পুরো পার্টটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত। ও আচ্ছা, আমার মিউট হয়ে গেছে। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? স্যার আপনি আগে কিছু বলছিলেন সেগুলো শুনতেই পেলাম না। ও, ও, যাই হোক। যাই হোক। তো এটা
বুঝতে পারলে যে খাদ্যবস্তু কোথায় শোষিত হয়? হ্যাঁ স্যার, রক্তে। খাদ্যবস্তু শোষিত হয় ক্ষুদ্রান্তে, আর শোষিত হয় সেটা রক্তের মধ্যে মিশে যায়। সেখান থেকে রক্তের মধ্যে যায়। হ্যাঁ। এরপরে সেই রক্তটা যখন দেহের বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছে কিনা, তখন রক্ত থেকে যেই কোষের খাবারের দরকার সেই কোষটা খাবার নিয়ে নিচ্ছে, খাবারের অণুগুলোকে নিয়ে নিচ্ছে। মনে করো রক্তটা সেখান থেকে চলে গেল পায়ে, তো পায়ের যেগুলো পেশি আছে ওই পেশিগুলোর খাবারের অণু দরকার ছিল, ওরা ওই রক্ত থেকে খাবারের অণু নিয়ে নিল। এভাবে কাজ হয়। ঠিক আছে? তো এবার সেই রক্তটা সম্পর্কে আমরা পড়ব, বা সংবহন তন্ত্র। তো মানব সংবহন তন্ত্র শুধু রক্তই এরকম কাজ করে এটা না, আরো অনেক তরল আছে যারা এই কাজটা করে। এগুলো আমাদের জানার বিষয় না অতটা। আমাদের জানার বিষয় হচ্ছে রক্ত। রক্ত আমাদের দেহের বিভিন্ন জায়গায় বিভিন্ন খাদ্যবস্তু বা খাদ্যবস্তুকে পৌঁছায় দিচ্ছে, এবং সেখান থেকে বর্জ্য বস্তুগুলোকে নিয়ে নির্দিষ্ট অঙ্গে পৌঁছায় দিচ্ছে। যেমন রক্ত, রক্ত ফুসফুস থেকে অক্সিজেনকে নিয়ে দেহের বিভিন্ন জায়গায় পায়ে, হাতে, চোখে, নাকে, মুখে যেখানে কোষের দরকার হচ্ছে রক্ত সেখানে অক্সিজেনকে পৌঁছে দিচ্ছে। আবার বিভিন্ন কোষে যেখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে সেই কার্বন ডাই অক্সাইড গুলো নিয়ে রক্ত আবার সেগুলোকে ফুসফুসে পৌঁছে দিচ্ছে। ফুসফুস তখন সেগুলোকে ওই কার্বন ডাই অক্সাইডটাকে দেহ 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 থেকে বের করে দিচ্ছে। মাহফুজা শেখ, কিছু বলবা? তো তাহলে আমরা বুঝতে পারলাম যে রক্ত কি কাজ করছে। এই যে রক্ত আছে সংবহনের কাজটা করছে, তো রক্ত সংবহন তন্ত্রের জন্য কি জিনিস দরকার মানুষের সংবহন হওয়ার জন্য, দেহে বিভিন্ন উপাদানগুলো পৌঁছানোর জন্য কি কি দরকার? এক নাম্বার দরকার তো রক্ত। মানুষের দেহের বিভিন্ন অঙ্গে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন বা খাবারের অণু পৌঁছানোর জন্য মানবদেহের বিভিন্ন জায়গায় খাবারের অণু বা অক্সিজেন পৌঁছানোর জন্য আমাদের একটা সংবহন তন্ত্রের দরকার। এই কাজটা করে আমাদের রক্ত সংবহন তন্ত্র। তো রক্ত সংবহন তন্ত্রের পার্ট হচ্ছে তিনটা। এক নাম্বার রক্ত, যে এই মানে দেহের বিভিন্ন অংশে যাওয়া আসা করে। এক নাম্বার জিনিস কি? রক্ত। দুই নাম্বার হচ্ছে রক্তবাহ, মানে যার মাধ্যমে রক্তটা চলাচল করবে। রক্তটা চলাচল করার জন্য রক্ত নালী আছে কিনা? আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো সেই রক্তনালী যার মাধ্যমে রক্তটা চলাচল করছে তাকেই বলা হচ্ছে রক্তবাহ। এবার রক্তটা কি আমাদের দেহে এমনি এমনি চলাচল করবে? না। একটু মিউট করবা। আমাদের দেহে চলাচল করার জন্য কিছু একটা লাগবে, যেটা জোর দিবে যে রক্তটা চলাচল করুক, চলুক। নাহলে তো রক্তটা এক জায়গায় স্তব্ধ থেকে যাবে, তাই না? যেমন পুকুরের জল, ওটা কি হয়? ওটা এক জায়গায় স্টেবল থেকে যায়। আর নদীর জলে কি আছে? ফ্লো আছে। তো এই যে রক্তটা, তাকে ফ্লো দেওয়ার জন্য, তাকে প্রবাহিত হওয়ার জন্য একটা যন্ত্র আছে, তার নাম হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট। তাহলে আমাদের দেহে যে বিভিন্ন উপাদানগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়ার জন্য যে সংবহন তন্ত্রটা কাজ করছে, তার মধ্যে মেন হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। আর রক্ত সংবহন তন্ত্রের তিনটা প্রধান অংশ আছে। একটা
রক্ত নিজেই, 2 নাম্বার রক্তবাহ, যেসব নালীর মাধ্যমে রক্তটা চলাচল করছে, 3 নাম্বার হচ্ছে হৃৎপিণ্ড, যেই হৃৎপিণ্ডটা রক্তটাকে চলাচলে সাহায্য করছে, মানে ওকে চলাচল হতে দিচ্ছে, ওকে পাম্প করছে যে তুমি চলো, তুমি বসে থাকবা না, এরকম। তাহলে এবার রক্ত কি জিনিস? রক্ত হলো তরল যোগ কলা, এই শব্দটা আমাদেরকে মাথায় রাখতে হবে। রক্ত কোন ধরনের কলা? তরল যোগ কলা। আমাদের দেহে প্রাণী কলা 4 রকম আছে। এটা একটা এক্সট্রা জিনিস বলছি আমি, যে আমাদের দেহে 4 রকম, প্রাণী দেহে, মূলত প্রাণী দেহে 4 রকম কলা আছে। প্রাণী দেহে 4 প্রকার কলা কি কি? আবরণী কলা, পেশী কলা, যোগ কলা, স্নায়ু কলা। কি কি বললাম বলতো কেউ একজন? আবরণী বলো বলো দিদি। আবরণী কলা, যোগ কলা, স্নায়ু কলা, পেশী কলা। হ্যাঁ, আমাদের দেহে, বাস এবার মিউট করে দাও। আমাদের দেহে 4 রকম কলা আছে। তার মধ্যে এটা যে রক্ত আছে, রক্তটা যোগ কলার মধ্যে পড়ছে। রক্তটাকে বলা হয় যোগ কলা। কেন যোগ? কেন? কারণ এটা যোগাযোগ স্থাপন করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে যোগ কলা, তরল যোগ কলা। কি বলছে? শিরা ধমনীর মধ্যে হৃৎপিণ্ডের গহ্বরে অবস্থান করে, রক্তের লোহিত কণিকার মধ্যে হিমোগ্লোবিন নামক প্রোটিন থাকায় লাল বর্ণের হয়। তো রক্তের বর্ণ কি? রক্তের বর্ণ হচ্ছে লাল। রক্তের বর্ণ কি? রক্তের বর্ণ হচ্ছে লাল। রক্তের বর্ণ লাল কেন? কারণ রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা আছে। লোহিত রক্তকণিকার মধ্যে কি আছে? হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিনের মধ্যে কি আছে? আয়রন রঞ্জক আছে। এটা দেখতে পাচ্ছ রক্তের উপাদান, একটু হয়তো কম বোঝা যাচ্ছে, হ্যাঁ। তোমাদেরকে পিডিএফ দিব, তোমরা বুঝতে পারবে। হ্যাঁ স্যার, দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো রক্তের রক্ত উপাদানটা পড়িয়ে দিই, যে রক্তের উপাদানগুলো কি কি। রক্ত অ্যাকচুয়ালি জিনিসটা কি, মানে কোন জিনিসটা রক্ত, কেমন ওটা? রক্তের মধ্যে দুটা উপাদান আছে, একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, যেটা 55%। মানে রক্তের যে জলীয় অংশটা আছে না, তরল, সেটাকে বলা হচ্ছে রক্তরস। এছাড়াও রক্তের মধ্যে আরেকটা উপাদান আছে যাকে বলা হচ্ছে রক্তকণিকা বা রক্ত কোষ। তো রক্তের জলীয় অংশটাকে বলা হচ্ছে রক্তরস বা প্লাজমা, আর রক্তের মধ্যে যে বাকি উপাদানগুলো থাকে, যেগুলো বাকি উপাদান থাকে জলীয় বাদ দিয়ে বাকি ওর মধ্যে কোষ থাকে, সেগুলোকে বলা হচ্ছে রক্তকোষ। তাহলে রক্তরস বা প্লাজমা আছে 55%, আর রক্তকণিকা বা রক্তকোষ আছে 45%। এবার রক্তরসের মধ্যে জল আছে 91 থেকে 92%। তাহলে রক্তের বেশিরভাগটাই কিন্তু জল, 50 ভাগই জল। কঠিন পদার্থ আছে 8 থেকে 9%। কঠিন পদার্থের মধ্যে এই যে অজৈবগুলোর নাম, এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, তামা, লোহা। জৈব পদার্থগুলোর নাম মনে রাখতে হবে, যে রক্তের মধ্যে থাকা জৈব পদার্থ কি আছে? প্রোটিন আছে, সিরাম অ্যালবুমিন, সিরাম গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রথমবিন। এই 4টা প্রোটিন আছে এখানে, ইম্পর্টেন্ট প্রোটিন গুলো।
একটা হচ্ছে অ্যালবুমিন প্রোটিন, গ্লোবিউলিন প্রোটিন, প্রোথ্রম্বিন প্রোটিন, ফাইব্রিনোজেন প্রোটিন। 4টা প্রোটিনের নাম বলা হলো, এগুলো ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এগুলোর কাজ আছে, কাজগুলো পরে পড়ানো হবে। বাকি প্রোটিন বিহীনের জাস্ট মনে রাখতে হবে নামগুলো হালকা করে। ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, জ্যান্থিন, হাইপোজ্যান্থিন। এই ক্রিয়েটিনটার কারণে মেইনলি কিন্তু যে আমাদের মূত্রটা আছে এটা হলুদ হয়। আরো কিছু উপাদান আছে। ক্রিয়েটিনটা একটা রক্তের গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়া রক্তের মধ্যে অন্যান্য থাকে, গ্লুকোজ থাকে, তাই না? আচ্ছা চলো একটা পুরনো ছোট্ট পড়া মনে করার চেষ্টা করি। গ্লুকোজের পরিমাণটা রক্তে কমায় কে? ইনসুলিন। আর গ্লুকোজের পরিমাণকে বাড়িয়ে তোলে কোন হরমোন? গ্লুকাগন। গ্লুকাগন কোন কোষ থেকে ক্ষরিত হয়? আলফা থেকে। হ্যাঁ। আর ইনসুলিন হচ্ছে বিটা কোষ থেকে। প্রশমিত ফ্যাট, কোলেস্টেরল, হরমোন এগুলো পড়তে হবে, বিলিরুবিন, বিলিভার্ডিন। আচ্ছা, রক্তের প্লাজমা উপাদানটা সম্পর্কে আমাদের মোটামুটি জানা হয়ে গেল। এবার রক্তের কণিকা, ওই যে রক্তের জলীয় অংশ বাদে বাকি রক্তের মধ্যে কঠিন অংশ থাকে, কোষ থাকে, সেটা কি? রক্তের মধ্যে 3 রকম কোষ থাকে। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, অর্থাৎ রক্তের মধ্যে এক ধরনের কোষ থাকে যার রং লাল হবে। 2 নম্বর হচ্ছে শ্বেত রক্তকণিকা, রক্তের মধ্যে এক ধরনের কণিকা থাকে যারা বর্ণহীন হবে, কালারলেস হবে, বা হোয়াইট কালারের হবে, যাকে বলা হচ্ছে ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। খুবই গুরুত্বপূর্ণ ডাব্লিউবিসি জিনিস। আর একটা হচ্ছে অনুচক্রিকা, যাকে বলা হচ্ছে থ্রম্বোসাইট। একটা তোমাদেরকে বলি, মেডিকেল বিষয়ক একটা জিনিস বলি। যখন আমাদের রক্ত পরীক্ষা করতে দেয় কিনা, তখন অ্যাকচুয়ালি সিবিসি করতে দেয়, যাকে বলা হয় কমপ্লিট ব্লাড কাউন্ট। তো আমাদের এই রক্তকণিকা গুলোকে মেজারমেন্ট করতে হয় ওখানে, যে কোনটা রক্তকণিকা কতটা আছে আর কতটা থাকা দরকার। এছাড়াও রক্তের যদি কোনো স্পেশাল সমস্যা হয়, বিভিন্ন ক্ষেত্রে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন এগুলো টেস্ট করতে হয়। ইউরিয়া, অ্যামোনিয়া, গ্লুকোজ, কোলেস্টেরল, হরমোন এগুলোকে চেক করা হয়। মানে রক্তটা অ্যাকচুয়ালি মেডিকেলের জন্য অনেক গুরুত্বপূর্ণ উপাদান। ব্লাড টেস্ট, অনেক রোগ ব্লাড টেস্ট থেকেই ধরা পড়ে। এই জন্য ব্লাড সার্কুলেশন টপিকটা বেশি ইম্পর্টেন্ট। তো রক্তের মধ্যে 3 রকম কণিকা পেলাম আমরা, বা কোষ পেলাম। আচ্ছা, রক্তের মধ্যে শ্বেত রক্তকণিকা দুটো আছে, একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট আর একটা আছে গ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইটটা মনে রাখার জন্য আমরা এভাবে মনে রাখবো, BENG। এটা কি? এটা বেঙ্গলি শর্টকাট, তাই না? বি থেকে হ্যাঁ স্যার। বেসোফিল। হ্যাঁ, বেঙ্গলি শর্টকাট এটা। ই থেকে ইওসিনোফিল, এন থেকে নিউট্রোফিল, জি থেকে গ্র্যানুলোসাইট। এটা আমাদের মনে রাখতে হবে। কোনগুলো গ্র্যানুলোসাইট? সব মানে অলওয়েজ কনফিউশন ক্রিয়েট হয়, একটা সমস্যা তৈরি হয় যে কোনগুলো গ্র্যানুলোসাইট আর কোনগুলো অ্যাগ্রানুলোসাইট। বুঝাচ্ছি গ্র্যানুলোসাইট অ্যাগ্রানুলোসাইট কি জিনিস, বাট এটা আপাতত বুঝো যে আমরা মনে রাখবো কিভাবে। গ্র্যানুলোসাইট মনে রাখার জন্য আমরা বেঙ্গলির শর্ট ফর্ম BENG,
যেটা আমরা সাবজেক্ট কোড হিসেবে ইউজ করি অনেক সময়। তো বি থেকে বেসোফিল, ই থেকে ইওসিনোফিল, এন থেকে নিউট্রোফিল, জি থেকে গ্র্যানুলোসাইট। তো যখন আমরা গ্র্যানুলোসাইট জেনে যাব, তার বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। তো অ্যাগ্রানুলোসাইট কি? মোনোসাইট আর লিম্ফোসাইট। আচ্ছা, তোমাদের হয়তো জানার কিছু কিছু স্টুডেন্টের কিউরিওসিটি হচ্ছে যে গ্র্যানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট জিনিসটা কি। তো এটা আমি তোমাদের শুধু জানার জন্য বলে দিচ্ছি। এই যে একটা কোষ আছে কি না, এটা একটা শ্বেত রক্তকণিকা আর এটা একটা শ্বেত রক্তকণিকা। এবার এর মধ্যে এরকম অংশ আছে, দানাদার। তো এর মধ্যে দানাদার আছে। এই শ্বেত রক্তকণিকার মধ্যে বিশেষ দানা 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 অংশ দেখা যাচ্ছে। তো একে বলবো গ্র্যানুলোসাইট, যাকে ইংরেজিতে বলা হয় গ্র্যানিউলস দেখা যাচ্ছে, আর বাংলায় বলবো দানার মতো গঠন দেখা যাচ্ছে। তো এই শ্বেত রক্তকণিকার নাম হবে গ্র্যানুলোসাইট। আর এখানে এরকম কোনো দানাদার অংশ দেখা যাচ্ছে না, খালি একটা নিউক্লিয়াস দেখা যাচ্ছে, নিউক্লিয়াসও দেখা যাবে না, এমনি কোষীয় অঙ্গাণু দেখা যাচ্ছে, মাইটোকন্ড্রিয়া। আর বাকি বিশেষ দানাদার অংশ দেখা যাচ্ছে না। তো একে বলা হবে অ্যাগ্র্যানুলোসাইট, মানে দানা নেই, অ্যাবসেন্ট গ্র্যানুলস। আর এই যে গ্র্যানুলোসাইট, এর মধ্যে দানা আছে। এই হচ্ছে দুই প্রকার শ্বেত রক্তকণিকা। তাহলে এগুলো মনে থাকবে আমাদের, আশা রাখছি। এই যে লোহিত রক্তকণিকা আছে কি না, লোহিত রক্তকণিকার কারণেই আমাদের রক্তটা লাল হয়। বাকি কিন্তু অন্য উপাদানের জন্য রক্তটা লাল হয় না। লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে? লোহিত রক্তকণিকার মধ্যে থাকে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের মধ্যে থাকে, হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন হচ্ছে একটা প্রোটিন। আর হিমোগ্লোবিনের মধ্যে থাকে আয়রন বা লোহা। এই কারণেই আমাদের রক্তটা, এছাড়া ওখানে রঞ্জকও থাকে, এই কারণে আমাদের রক্তটা লাল হয়। তাহলে আমাদের রক্তের এই টপিকটা পড়ছিলাম, তো ওখান থেকে ওই বাকি কাজটা করে নিলাম। রক্তবাহ, যার মাধ্যমে রক্ত চলাচল করছে। তো রক্ত সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেল, রক্তের মধ্যে কি আছে ফটাফট বলে দিচ্ছি আমি একটু। রক্তের মধ্যে আছে দুটো উপাদান, একটাকে বলা হচ্ছে রক্তরস বা প্লাজমা, আরেকটাকে বলা হবে রক্তকোষ বা রক্ত। ঠিক আছে, এবার রক্তরস বা প্লাজমা এটা আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে। 91 থেকে 92% থাকবে আমাদের জল, আর বাকি 8 থেকে 9% থাকবে কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে আবার থাকবে জৈব পদার্থ, আবার অজৈব পদার্থ। অজৈব পদার্থের মধ্যে উদাহরণ হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার, কার্বনেট, বাইকার্বনেট, আরো অনেক আয়ন থাকে, ক্লোরাইড আয়ন থাকে। এটা হলো। এবার জৈব পদার্থ, রক্তের মধ্যে যেসব জৈব পদার্থ থাকে তার মধ্যে আবার ভাগ আছে তিনটা। একটা হচ্ছে প্রোটিন, প্রোটিন জৈব পদার্থ। সেগুলোর উদাহরণ কি? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। এছাড়া আরো আমি নাম বলে দিই, থ্রম্বোপ্লাস্টিন, আরো আছে অ্যান্টিথ্রম্বিন, যেগুলো তোমাদেরকে জানতে হবে না, জাস্ট তিনটা ইম্পর্টেন্ট। গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, আর চারটা, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন আর অ্যালবুমিন। প্রথম তিনটা আমরা অন্য জায়গায় পড়বো আরো। তো এটা হয়ে গেল প্রোটিন। আর প্রোটিন বিহীন ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, হাইপোজ্যান্থিন। এছাড়াও অন্যান্য জৈব বস্তু দেখেছিলাম, গ্লুকোজ,
প্রশমিত ফ্যাট, কোলেস্টেরল, বিলিরুবিন, বিলিভার্ডিন ইত্যাদি। এগুলো চলে গেল একটা পার্ট। আর রক্তকণিকা বা রক্তকোষ, রক্তকণিকা বা রক্তকোষের আবার আমরা ৩টা ভাগ দেখেছিলাম। ১ নাম্বার লোহিত রক্তকণিকা, ২ নাম্বার শ্বেত রক্তকণিকা, ৩ নাম্বার অনুচক্রিকা। যেটা আছে আমাদের শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার আবার ২টো ভাগ আছে, একটা গ্র্যানুলোসাইট আর একটা অ্যাগ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইটকে কিভাবে মনে রাখবো? বেঙ্গলি, BENG। বি থেকে বেসোফিল, ই থেকে ইওসিনোফিল, এন থেকে নিউট্রোফিল, জি থেকে গ্র্যানুলোসাইট। এটা হয়ে গেল আমাদের। আর গ্র্যানুলোসাইট তো যেহেতু জেনে নিলাম, অ্যাগ্রানুলোসাইট তার উল্টো হবে মোনোসাইট আর লিম্ফোসাইট। বাস, আর বাকিদের ভাগ নেই। রক্তের বর্ণ লাল কেন হয়? লোহিত রক্তকণিকার জন্য লাল হয়। লোহিত রক্তকণিকার মধ্যে কি আছে? লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিনের মধ্যে কি আছে? আয়রন আছে। এবার হচ্ছে প্রশ্ন, আমাকে বলো রক্তের মধ্যে কয় ধরনের রক্তকণিকা দেখা যায়? অনুচক্রিকা। আচ্ছা, আমি 5 মিনিটের ব্রেক নিচ্ছি, কিছু ডায়াগ্রাম ড্র করছি। হ্যাঁ।
আচ্ছা, এটা হার্টের ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করছি কিন্তু, হ্যাঁ। এই জায়গার একটু আরো নচ টাইপের হতো এটা। এখানে একটা সার্কেল হবে। তো এটা একটা জাস্ট হার্টের ছবি, মনে রাখো, ঠিক আছে? হ্যাঁ। তো হার্টের কয়টা কয়টা প্রকোষ্ঠ আছে হার্টের? মানে হৃৎপিণ্ডের মধ্যে কয়টা চেম্বার আছে? 4টা। হ্যাঁ, হৃৎপিণ্ডের মধ্যে 4টা। উপরের গুলোকে বলা হয় অলিন্দ। উপরের গুলোকে বলা হয় অলিন্দ। এগুলোকে বলা হবে অলিন্দ, অলিন্দ। আর নিচের গুলোকে বলা হয় নিলয়। নিচের গুলোকে বলা হয় নিলয়। অলিন্দ তোমরা যখন পড়বে কিনা, তোমার হাতের যেটা ডান সাইড আছে, তো ডান সাইডে হবে বাম অলিন্দ, আর যেটা তোমার হাতের বাম সাইড পড়ছে ওটা হবে ডান অলিন্দ। তার মানে এটা হচ্ছে আমাদের বাম অলিন্দ, বাম অলিন্দ। এটা হচ্ছে ডান অলিন্দ। এটা বাম নিলয়, এটা হচ্ছে ডান নিলয়। এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, ঠিক আছে? এবার এটাতে বুঝিয়ে দিই, ভালো করে একটু মনোযোগ দিবা, যে দূষিত রক্ত আছে কিনা। দূষিত রক্তগুলো এসে প্রথমে প্রবেশ করবে আমাদের ডান অলিন্দে, ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে। তাহলে এখানে কিন্তু স্টেপ আছে অনেকগুলো, ভালো করে শুনবা। তাহলে বলো তো, আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? 4টা। আচ্ছা, উপরের প্রকোষ্ঠ গুলোকে কি বলছে? কিন্তু অলিন্দ। আর নিচের প্রকোষ্ঠ গুলো? নিলয়। নিলয়। আচ্ছা, দূষিত রক্তগুলো কোথায় আসছে? ডান অলিন্দে। ডান অলিন্দে। দূষিত রক্তগুলো আসলো ডান অলিন্দে, সেখান থেকে রক্তটা যাবে, সেখান থেকে রক্তটা যাবে ডান নিলয়ে। সেখান থেকে রক্তটা কোথায় যাবে? সেখান থেকে রক্তটা কোথায় যাবে? ডান নিলয়। হ্যাঁ। এবার ডান নিলয় থেকে রক্ত যাবে ফুসফুসে। ডান নিলয় থেকে রক্ত কোথায় যাবে? ডান নিলয় থেকে রক্ত কোথায় যাবে বলো? ফুসফুসে। এবার ফুসফুসে, ফুসফুসে গিয়ে কি হবে? কি মনে হয় তোমার, কি হবে ফুসফুসে? ফুসফুস রক্ত থেকে কার্বন কি ডাই নিবে আর অক্সাইড রক্ত? বেরিয়ে যাবে। হ্যাঁ, বলো বলো। বলো।
সে কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে যাবে, নিয়ে আবার O2 যুক্ত রক্ত আবার অলিন্দে প্রবেশ করবে। হ্যাঁ, ফুসফুস কি করবে? এই যে দূষিত রক্ত ছিল, দূষিত রক্ত মানে কি? দূষিত রক্ত মানে হচ্ছে ওর মধ্যে অক্সিজেন কম আছে আর কার্বন ডাই অক্সাইড বেশি আছে, ঠিক আছে? তো সেই দূষিত রক্তটা যখন ফুসফুসে যাবে, ফুসফুস তখন সেই দূষিত রক্ত থেকে কার্বন ডাই অক্সাইডটাকে নিয়ে নিবে, নিয়ে বাইরে বের করে দিবে, দেহ থেকে বাইরে। আর বাইরের থেকে অক্সিজেনটাকে টেনে রক্তের সঙ্গে মিশিয়ে দিবে। তখন রক্তটা কি হয়ে যাবে? রক্তে অক্সিজেনটা বেড়ে যাবে, কারণ অক্সিজেন মিশিয়ে দিল রক্তের মধ্যে, আর রক্ত থেকে কার্বন ডাই অক্সাইডটাকে টেনে নিল। তো কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা রক্তে কমে যাবে। সেই রক্তটাকে বলবো আমরা বিশুদ্ধ রক্ত। সেই রক্তকে কি বলবো? আরেকবার বলছি যে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে, ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে দূষিত রক্ত এসে পৌঁছায় ডান অলিন্দে। দূষিত রক্ত মানে যেই রক্তের মধ্যে অক্সিজেন কম, কার্বন ডাই অক্সাইড বেশি, সেই রক্তটা ডান অলিন্দ থেকে আসবে ডান নিলয়ে। আর ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে একটা গোলাকার চিহ্ন চিহ্ন দিয়েছি না আমি, সেটা হচ্ছে আমাদের ত্রিপত্র কপাটিকা। সেটা কি? ত্রিপত্র কপাটিকা। ওটা হচ্ছে গেট। ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে গেট, ত্রিপত্র কপাটিকা। এবার ত্রিপত্র কপাটিকা দিয়ে দূষিত রক্তটা ডান অলিন্দ থেকে চলে আসবে ডান নিলয়ে। এবার ডান নিলয় থেকে ফুসফুসীয় ফুসফুসীয় ধমনির মাধ্যমে রক্তটা চলে যাবে ফুসফুসে। ফুসফুস সেই দূষিত রক্ত থেকে কার্বন ডাই অক্সাইডটা টেনে নিবে আর রক্তের মধ্যে অক্সিজেন মিশিয়ে দিবে। এবার অক্সিজেন মিশিয়ে দেওয়ার পর ফুসফুস থেকে সেই রক্তটা ফুসফুসীয় শিরার মাধ্যমে এসে পৌঁছাবে আবার এসে পৌঁছাবে আবার এই যে বাম অলিন্দে, ফুসফুসীয় শিরা। এবার ফুসফুসীয় শিরার মাধ্যমে এসে পৌঁছানো রক্তটা বাম অলিন্দে বিশুদ্ধ রক্ত, যেই রক্তের মধ্যে অক্সিজেন বেশি, কার্বন ডাই অক্সাইড কম আছে। সেই বাম অলিন্দ থেকে দ্বিপত্র কপাটিকা দিয়ে, এই যে আরেকটা সার্কেল দেখতে পাচ্ছ তোমরা, দ্বিপত্র কপাটিকা দিয়ে রক্তটা আসবে বাম নিলয়ে। বাম নিলয় থেকে মহাধমনী দিয়ে রক্তটা আমাদের দেহের মধ্যে ছড়িয়ে যাবে, রক্তটা আমাদের দেহের মধ্যে ছড়িয়ে যাবে। আবার দেহ থেকে রক্তটা যখন দূষিত হয়ে যাবে, সেই রক্তটা চলে আসবে আবার ডান অলিন্দে। কিসের সাহায্যে আসবে? ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার সাহায্যে। এবার একটা একটা করে প্রশ্ন ধরছি, আনসার দিবে। হ্যাঁ, শুরু থেকে। হৃৎপিণ্ডের মধ্যে কয়টা প্রকোষ্ঠ আছে? 4টা। কি কি? ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। আচ্ছা, এবার একটু বাড়ি বাড়ি করে ধরছি। হ্যাঁ, এরপরে মৌসুমী খাতুন বলো, ডান অলিন্দে রক্ত কিসের মাধ্যমে এসে পৌঁছবে? মৌসুমী ঘুমিয়ে গেছে মনে হয়। চলো রুমা, বলে দাও।
প্রশ্নটা বললেন হচ্ছে স্যার? সারা দেহ থেকে দূষিত রক্ত হৃৎপিণ্ডের কোথায় আসবে? ফুসফুসে। না, আমি বলছি সারা দেহ থেকে দূষিত রক্ত হৃৎপিণ্ডের কোথায় আসবে? হলুদ কালারের চিহ্নটা দেখো। তোমরা লিখবে পারলে, হ্যাঁ, এই কথাগুলো লিখবে। সারা দেহ স্যার থেকে ডান দূষিত বলো বলো। ডানলিন্দে। অলিন্দে। হ্যাঁ, ডান অলিন্দে। তো সারা দেহ থেকে দূষিত রক্ত আসছে ডান অলিন্দে। আচ্ছা, দূষিত রক্তগুলো ডান অলিন্দে কিসের মাধ্যমে প্রবেশ করবে? রক্তের মাধ্যমে। না, একটা রক্ত নালীর মাধ্যমে। মনে করো যে ছিদ্র তো থাকতে হবে হৃৎপিণ্ডটার মধ্যে, কোন রক্তনালী দিয়ে ওর মধ্যে প্রবেশ করছে সেটার কথা জিজ্ঞাসা করছি আমি। স্যার শিরা। হ্যাঁ, শিরা। তো শিরাটার নাম বললাম একটু আগে আমি। স্যার মহাশিরা। হ্যাঁ, কেউ একজন বলেছে চন্দনা। ঊর্ধ্ব মহাশিরা। তো সারা দেহ থেকে দূষিত রক্ত ডান অলিন্দে আসবে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা নামক দুটো রক্তনালীর মাধ্যমে। মানে দুটো পাইপ, মনে করো দুটো পাইপ দিয়ে রক্তটা হৃৎপিণ্ডে আসছে, হৃৎপিণ্ডে ডান অলিন্দে আসছে। সেই দুটো পাইপের নাম হচ্ছে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা। আচ্ছা, ডান অলিন্দ থেকে দূষিত রক্তটা কোথায় যাবে তারপরে? ডান নিলয়ে। আচ্ছা, ডান অলিন্দ থেকে যে ডান নিলয়ে যাবে, কোন দরজার মাধ্যমে বা কিসের মাধ্যমে যাবে? দরজা থাকবে কোন দরজা? ত্রিপত্র কপাটিকা। ত্রিপত্র কপাটিকা। তাহলে ডান অলিন্দ থেকে দূষিত রক্ত ত্রিপত্র কপাটিকার মাধ্যমে ডান নিলয়ে পৌঁছায়। এবার ডান নিলয় থেকে রক্তটা ফুসফুসে যাবে। কোথায় যাবে? ফুসফুসে। আচ্ছা, ডান নিলয় থেকে কোন ধরনের রক্ত ফুসফুসে যাচ্ছে? দূষিত রক্ত। বিশুদ্ধ রক্ত না দূষিত রক্ত। আচ্ছা, তো এবার এই যে ডান নিলয় থেকে রক্তটা ফুসফুসে যাচ্ছে, কিসের মাধ্যমে যাচ্ছে? ঊর্ধ্ব মহাশিরা। নয়, সেটা নয়। স্যার স্যার ফুসফুসীয় ধমনী। হ্যাঁ, ফুসফুসে ধমনী। ডান নিলয় থেকে রক্তটা ফুসফুসে যাবে ফুসফুসীয় ধমনীর মানে মধ্য দিয়ে। মানে ডান নিলয় থেকে মনে করো একটা পাইপ সেট করা আছে ফুসফুস অব্দি, সেটার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। স্যার, হ্যালো স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ বলো। পুরো হৃৎপিণ্ডটা একবার বুঝিয়ে দিবেন? বুঝতে পারছি না আমি ভালো মতন করে। আমি লেফট হয়ে গেছিলাম একটু। আচ্ছা, আমি এখন যেখান থেকে করাচ্ছি একটু একটু অ্যাডজাস্ট করো, পরে একটু দেখে নিবা, কারণ নাহলে বাকিদের আবার একটু ল্যাগ হয়ে যাবে। যেখান থেকে এখন বুঝতে পারছো কিনা ওখান থেকে বুঝো, তারপরে বাকি একটু সিকোয়েন্স বাকি থাকবে, ওটা পরে রিপিট করে নিবা। হ্যাঁ, এখান থেকে বুঝো যে ডান নিলয় থেকে, পারলে খাতায় লিখো ডান নিলয়। ডান নিলয় দিয়ে তীর চিহ্ন দাও একটা। ডান নিলয় তীর চিহ্ন দাও, লেখো ফুসফুসীয় ধমনী। তো ডান নিলয় থেকে রক্তটা কোথায় যাবে? ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনীটার ভেতর দিয়ে যে পৌঁছাবে ফুসফুস। তো ফুসফুসীয় ধমনী দেওয়ার পর আরেকটা তীর চিহ্ন দিয়ে লিখবা ফুসফুস। আচ্ছা, আমি এটা বানিয়েও দিব, যেটা আমি বললাম। তো ডান নিলয় থেকে রক্ত কোথায় যাচ্ছে বলো তো?
সে কি বললেন? ডান নিলয় থেকে রক্তটা কোথায় যাচ্ছে? ফুসফুস আর ধমনী। ডান নিলয় থেকে রক্তটা ফুসফুসীয় ধমনী নামক রক্তনালীর মধ্য দিয়ে ভেতর দিয়ে ফুসফুসে গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে আরেকবার বলো, ডান নিলয় থেকে রক্তটা কোথায় কোথায় পৌঁছাচ্ছে? ফুসফুস ও ধমনীর মধ্যে দিয়ে। ফুসফুসীয় ধমনীর মধ্য দিয়ে ফুসফুসে পৌঁছাচ্ছে। এবার ফুসফুসে গিয়ে রক্তটা কি হচ্ছে? ফুসফুসে গিয়ে রক্তটা বিশুদ্ধ হচ্ছে। রুমা মাইকটা একটু বন্ধ করবে। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি, আমি খুলে দিব আবার। তো ফুসফুসে গেল রক্তটা। এবার ফুসফুস সেই দূষিত রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড টেনে নিবে আর রক্তের মধ্যে অক্সিজেন মিশিয়ে দিবে, দিয়ে রক্তটাকে বিশুদ্ধ করে তুলবে। তাহলে বলো, ফুসফুস রক্ত থেকে কোন উপাদানটা টেনে নিয়ে নেয়? কার্বন ডাই অক্সাইড। আর কোন উপাদানটা রক্তের মধ্যে মিশিয়ে দেয়? অক্সিজেন। এবার এটা হওয়ার পর রক্তটা হয়ে গেল বিশুদ্ধ। সেই বিশুদ্ধ রক্তটা ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে এসে পৌঁছাবে বাম অলিন্দে। এবার প্রশ্ন হচ্ছে, বিশুদ্ধ রক্তটা কার মাধ্যমে বাম অলিন্দে এসে পৌঁছায়? ফুসফুসীয় শিরা। হ্যাঁ, বিশুদ্ধ রক্তটা ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে এসে পৌঁছায়। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত ফাইনালি কোথায় গিয়ে পৌঁছায়, মানে কোথায় গিয়ে পৌঁছায়? সে সারা দেহে। আহা, ঠিক আছে, আরেকবার প্রশ্নটা করছি আমি। ঠিকই আছে। ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের কোন অংশে গিয়ে পৌঁছায়? ও বাম অলিন্দে। হ্যাঁ, বাম অলিন্দে। আরেকবার প্রশ্ন করছি, ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম অলিন্দে যাচ্ছে কিসের মাধ্যমে যাচ্ছে? এটা কোন রক্তনালী? ফুসফুসীয় শিরার মাধ্যমে। হ্যাঁ, ফুসফুসের শিরার মাধ্যমে। এবার বাম অলিন্দ থেকে রক্তটা যাবে বাম নিলয়ে। বাম অলিন্দ থেকে রক্তটা যাবে বাম নিলয়ে। ওর মাঝখানে একটা কপাটিকা আছে, এই যে সার্কেল করে দিয়েছি আমি, সেই কপাটিকাটাকে বলা হবে দ্বিপত্র কপাটিকা। তো প্রশ্ন হচ্ছে, বাম অলিন্দ থেকে রক্তটা যখন বাম নিলয়ে যায় তখন কোন কপাটিকার মাধ্যমে যায়? দ্বিপত্র কপাটিকা। হ্যাঁ, ওটা কিন্তু একটা গেটের মতো, ঠিক আছে? যখন রক্তটাকে বাম অলিন্দ থেকে বাম নিলয় যেতে হবে তখন দ্বিপত্র কপাটিকা খুলে যাবে, আর যখনই রক্তটা বাম অলিন্দ থেকে বাম নিলয় চলে গেল তখন কপাটিকাটা বন্ধ হয়ে যাবে। তো এবার বাম নিলয় থেকে রক্তটা সারা দিয়ে ছড়িয়ে পড়বে। তো প্রশ্ন হচ্ছে, বাম নিলয় থেকে রক্ত কোথায় যায়? সারা দেহে। বাম নিলয়। যে ডান নিলয় বলবো ওকে যে মাইর দিব না আমি। আচ্ছা চলো এগিয়ে যাওয়া যাক। তো বাম নিলয় থেকে রক্তটা সারা দেহে ছড়িয়ে পড়ে কিসের মাধ্যমে ছড়িয়ে পড়ে বলেছিলাম একটু আগে? ধমনীর মাধ্যমে। হ্যাঁ, ধমনীটার নাম বলতে হবে, কোন ধমনী?
মহাধমনীর মাধ্যমে। কোন ধমনীর মাধ্যমে? মহাধমনীর মাধ্যমে। যাকে ইংরেজিতে বলা হয় অ্যাওর্টা। যেগুলো তোমাদেরকে এখন পড়ালাম কিনা হৃৎপিণ্ড রিলেটেড, এগুলো থেকে আহ, যেগুলো টিচার্স এর এক্সাম হলো কিনা ওগুলো 11-12-এ 9-10-এ বা মাদ্রাসা সার্ভিস কমিশনে, ইভেন নিটে প্রশ্ন পাবে এই পার্ট থেকে। দেখবা তোমরা যদি প্র্যাকটিসের জন্য দেখো, মানে এই কনসেপ্ট যেটুকু আমি বুঝালাম এখন। আচ্ছা, ওভারঅল রক্ত কোথা থেকে কোথায় যাচ্ছে এটা আমাদের আজকের মতো হয়ে গেল, আর হৃৎপিণ্ডের আমরা ধারণাটাও পেয়ে গেলাম। তাহলে এবার প্রশ্ন করি, ডান অলিন্দের সঙ্গে যুক্ত দুটো রক্তনালীর নাম বলো। স্যার ফুসফুসীয় ধমনী আর ঊর্ধ্ব মহাশিরা। আচ্ছা যাই হোক, তোমরা চেষ্টা করছো, আমি বলছি ঠিক আছে। ডান অলিন্দে দুটো রক্তনালী যুক্ত আছে, একটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। আচ্ছা, চন্দনা বর্মন বললো যে স্যার আরেকবার বুঝান, তো আমি পুরো ডিটেলসটাকে আরেকবার বলে দিচ্ছি। হ্যাঁ, তোমরা সিকোয়েন্স গুলো বেশি দেখো। কনফিউশন কখন ক্রিয়েট হয়? যখন তোমরা নিজেরাই কিছু একটা ভাবতে শুরু করে দাও, মানে অ্যাজাম্পশন ক্রিয়েট করে নাও মনের মধ্যে। এরকমটা আমি নিজেও বহুবার করেছি, যে আমি যখন মানে আমাকে যখন স্যার পড়াচ্ছে, অটোমেটিক মানে না জানতেই আমি মনের মধ্যে একটা অ্যাজাম্পশন, একটা ধারণা নিয়ে বসে যাচ্ছি। তো আমি মানে আমি আমি পড়াটা বুঝতে পারছি না, এরকম একটা ধারণা। তো তোমরা একদম মাথাটাকে একদম পরিষ্কার করে দিবে, ক্লিন, যে আমি কিছু জানি না, এরকম ভাবে শুনবে, ঠিক আছে? পরিষ্কার ভাবে, মানে মন থেকে যেগুলো অ্যাজাম্পশন আছে ওই অ্যাজাম্পশনটাকে ভুলে যেতে হবে। ক্লিন পরিষ্কার হবে, যেটা বলছি ওটার উপর গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ঝালিয়ে নিব তো, চাপ নিচ্ছিস কেন? মানে আমি বলছি, মানে আমি তোমাদেরকে বলে যাচ্ছি মেন্টালি কিভাবে প্রিপেয়ার হবে, যখন মানে যে কোনো কনসেপ্ট যখন বুঝবে কিনা, তখন স্যার যে কথাগুলো বলছে সেই কথাগুলোর উপরে গুরুত্ব গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? তো এখন তোমরা আমার কথাগুলো শুনবে, কি বলছি আমি। আমাদের সারা দেহ থেকে দূষিত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে এসে পৌঁছয় ডান অলিন্দে। ডান অলিন্দ থেকে দূষিত রক্ত ত্রিপত্র কপাটিকার মাধ্যমে পৌঁছাবে ডান নিলয়ে। ডান নিলয় থেকে দূষিত রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে পৌঁছাবে ফুসফুসে। ফুসফুসে দূষিত রক্ত বিশুদ্ধ হয়ে ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে পৌঁছবে বাম অলিন্দে। বাম অলিন্দে বিশুদ্ধ রক্ত দ্বিপত্র কপাটিকার মাধ্যমে পৌঁছবে বাম নিলয়ে। বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত মহাধমনির মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়বে। আরেকবার বলছি, সারা দেহ থেকে বিশুদ্ধ রক্ত, সরি, সারা দেহ থেকে সারা দেহ থেকে দূষিত রক্ত, মানে আমাদের সারা দেহে যেগুলো রক্ত দূষিত হয়ে গেল, সেই দূষিত রক্তগুলো ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে পৌঁছায় ডান অলিন্দে। ডান অলিন্দে থেকে দূষিত রক্ত ত্রিপুত্র কপাটিকার মাধ্যমে পৌঁছায় ডান নিলয়ে। ডান নিলয় থেকে দূষিত রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে যায় ফুসফুসে। ফুসফুসে গিয়ে দূষিত রক্ত হয়ে যায় বিশুদ্ধ। বিশুদ্ধ হওয়ার পর ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে পৌঁছবে বাম অলিন্দে। বাম অলিন্দে বিশুদ্ধ রক্ত দ্বিপত্র কপাটিকার মাধ্যমে পৌঁছবে বাম নিলয়ে। বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত মহাধমনির মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়বে। হলো?
কারো কোনো ডাউট বলো? চন্দনা, বলো বলো চন্দনা। হ্যাঁ, মাথার উপর দিয়ে চলে গেল। আচ্ছা, আর কেউ, আর কারো মাথার উপর দিয়ে গেছে? মাথার উপর দিয়ে গেছে। সুনামি, স্বর্ণকার বুঝেছে। মায়া সরকার, তোমার কি মাথার উপর দিয়ে গেছে নাকি? ছবি ধরে আরেকবার বোঝান। আচ্ছা, মাথার উপর দিয়ে। আচ্ছা, বর্তমানে 10 জন আছো, কয়জন বুঝতে পেরেছো বলো তো একটু, মানে মেসেজে লিখে দাও বা বলে দাও, মাইক মেসেজে লিখো তো, আমি কাউন্টিংটা করি। তো এই অবধি পেলাম যে 2 জন বুঝেছে, মাফুজা আর স্বর্ণকার। রুজদা 3 জন বুঝেছে, মায়া একটু বুঝেছি তো, 9 মধ্যে ধরলাম। তো 3 জন বুঝেছে, আর বাকি 2 জন, বাকি চন্দনা, নাজিমা আর মায়া 3 জন বুঝতে পারেনি। 4 জন বুঝতে পারেনি, সুহানা। 3 জন বুঝতে পেরেছে, 4 জন পারেনি। নেক্সট। আর বাকি কয়েকজন বলে দাও। 4-3 কম্বিনেশন আছে, বলো বলো, বাকিরা বলো। চলো, 4-3 কম্বিনেশন। আর বাকিরা খবর নেই বাকিদের। বাকিরা কি টাইপিং করতে জানিস, জানিস না? মুশকিল তোদেরকে নিয়ে, একদম ভারী মুশকিল। একটু বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করছি। আমি এখনই তোমাদের জন্য একটা ছোট্ট একটা কাগজ লিখছি, ঠিক আছে? ওই কাগজটা যেটা লিখে দিচ্ছি, ওটা তোমরা বারবার করে মেমোরাইজ করে নিবে। মেমোরাইজ করার পর আগামীকাল আমি ক্লাস নেব, তখন ওটা যখন ঝালাই করে দিব, তখন তোমরা ভালো মতো বুঝতে পারবে। এটা আগে একটু মুখস্থ করে নাও, ঠিক আছে? আগামীকাল দিব নাজিমা, হ্যাঁ? তাহলে আজকের মতো গুড নাইট। আমি এখনই 10 মিনিট অপেক্ষা করো। আমি এখনই একটা কাগজ লিখে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, ওটা তোমরা মুখস্থ করে নিবে। আমি আগামী যখন ক্লাস নিব তখন বুঝিয়ে দিব। আগামী আমি সোমবার ক্লাস নিব, হ্যাঁ? আমার ক্লাস থাকবে সোমবার আর শুক্রবার। আর একদিন কিছুদিন পর বাড়াবো আর কি। এ- এই সপ্তাহটা বা পরের সপ্তাহে আমি একদিন করে বাড়িয়ে দিব। ঠিক আছে, তাহলে গুড নাইট আজকের মতো সবাইকে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে এই নোটটা না গ্রুপে দিলে ভালো হয় স্যার, পিডিএফটা। হ্যাঁ, দিয়ে দিব। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে সবাইকে গুড নাইট। রাখছি, হ্যাঁ।